কার্তিক মাস, অমাবস্যা, রাত 2:17। রাধানগর গ্রামের আকাশে তখন কোনো চাঁদ নেই, তারাও যেন লুকিয়ে গেছে। হঠাৎ করে উত্তর দিক থেকে কালো মেঘ জমল। বাতাসে ধূপের গন্ধের মতো কেমন একটা ঝাঁঝালো গন্ধ। গ্রামের মানুষ পরে বলেছিল, সেই মুহূর্তে যেন পুরো গ্রাম নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। ঠিক তখনই শশাঙ্ক মল্লিকের বাড়িতে এক তীব্র চিৎকার। মেয়ে শিশুর জন্ম হল, আর জন্মের সঙ্গে সঙ্গে ঘরের প্রদীপ নিভে গেল, জানালার কাঁচ ভেঙে পড়ল। দূরে শ্মশানের দিক থেকে শেয়ালের দীর্ঘ হাহাকার। ধাইমা কাঁপা গলায় বলেছিল, লগ্নটা কাটা গেছে। কেউ বুঝতে পারেনি তার মানে কি, কিন্তু সেই রাতেই গ্রামের পুরনো মন্দিরের ঘণ্টা নিজে নিজে একবার বেজে উঠেছিল। মেয়েটার নাম রাখা হলো মেঘলা। জন্মের পর প্রথম 3 দিন সে একবারও কাঁদেনি, শুধু তাকিয়ে থাকত, মায়ের দিকে নয়, দেওয়ালের কোণের দিকে, যেখানে অদ্ভুতভাবে একটা ছায়া পড়ে থাকত, যা অন্য আলোর সঙ্গে মিলত না। একদিন তার মা দেখলেন মেঘলা ঘুমোচ্ছে, কিন্তু ঘরের কোণে যেন আর একটা ছোট ছায়া দাঁড়িয়ে। মা চোখ কচলে আবার তাকালেন, কিছু নেই। কিন্তু সেদিন থেকে তিনি আর একা ঘরে থাকতে সাহস পেলেন না। গ্রামের জ্যোতিষী হরিহর চক্রবর্তী মেঘলার জন্মপত্রিকা দেখে চমকে উঠলেন। তিনি ধীরে বললেন, এই লগ্ন ভাঙা, রাহু, শনি, কেতু 3টে গ্রহ একসঙ্গে অশুভ স্থানে। এ মেয়ের জন্ম হয়েছে ছায়া লগ্নে। শশাঙ্ক হেসে উড়িয়ে দিলেন, কিন্তু হরিহর বললেন, এ শুধু অশুভ নয়, এ অসম্পূর্ণ জন্ম, আত্মা পুরোপুরি বসেনি। মেঘলার বয়স তখন 3। একদিন পাশের বাড়ির বৃদ্ধা, যিনি সব সময় বলতেন অপয়া মেয়ে, রাতে নিখোঁজ হন। ভোরে তাকে পাওয়া যায় শ্মশানের কাছে, চোখ খোলা, ঠোঁট নীল। মৃত্যুর কারণ বোঝা যায়নি। আর সেই সকালেই মেঘলা উঠোনের লাল মাটিতে আঙুল দিয়ে আঁকছিল একটা লাশ, ঠিক যেমনটা বৃদ্ধাকে পাওয়া গেছে। মেঘলা বড় হতে থাকল, কিন্তু তার একটা অদ্ভুত টান ছিল শ্মশানের দিকে। সে কখনো পথ ভুল করত না, রাতে নিঃশব্দে বেরিয়ে যেত। তার ভাই একদিন পিছু নিয়ে দেখে মেঘলা শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছে। তার সামনে কেউ নেই, কিন্তু চাঁদের আলোয় দেখা গেল তার ছায়া তার মতো নড়ছে না। ছায়াটা যেন অন্য কারো। একদিন গভীর রাতে মেঘলা ঘুমের মধ্যে বলে উঠল, আমার নাম মেঘলা নয়। মা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তোর নাম কি? মেয়েটার ঠোঁট ধীরে হাসল, আমার নাম লগ্নভ্রষ্টা। রাধানগর গ্রামের মানুষ তখনও পুরো বিষয়টা গুরুত্ব দেয়নি। তারা ভাবছিল সবই কাতলীয়। কিন্তু অমাবস্যার পরের প্রথম পূর্ণিমার রাতে গ্রামের আকাশে আবার সেই অস্বাভাবিক নীরবতা নেমে এলো। পাখির ডাক থেমে গেল, কুকুরগুলো লেজ গুটিয়ে বসে রইল। মন্দিরের প্রদীপ হঠাৎ কাঁপতে শুরু করল। আর ঠিক রাত 2:17 মেঘলা হঠাৎ বিছানায় উঠে বসল। তার চোখ খোলা, কিন্তু সে যেন কাউকে দেখছে না। সে ধীরে ধীরে বলল, ওরা এসেছে। সেই রাতেই মেঘলা বাড়ি থেকে বেরিয়ে গেল। মা তাকে থামাতে পারেননি, তার শরীর যেন পাথর হয়ে গিয়েছিল। শশাঙ্ক পেছন পেছন দৌড়ালেন, কিন্তু মাঝপথে এসে তার পা থেমে গেল। মনে হলো কেউ তাকে পিছন থেকে ধরে রেখেছে। মেঘলা নির্ভয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল শ্মশানে। শ্মশানের মাঝখানে পুরনো বটগাছ, তার শেকড়গুলো যেন মাটির নিচে কিছু আঁকড়ে ধরে আছে। মেঘলা গাছটার সামনে দাঁড়ালো। তার ছায়া তখন মাটিতে লম্বা হয়ে আছে, কিন্তু হঠাৎ সেই ছায়া আলাদা হয়ে উঠল। মেঘলার শরীর স্থির, ছায়াটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার পেছনে। চাঁদের আলোয় দেখা গেল ওটা মানুষের ছায়া নয়। ওটার মাথায় শিঙের মতো বাঁক, হাত অস্বাভাবিক লম্বা, চোখ দুটো যেন অন্ধকারের ভেতর জ্বলছে। পরদিন সকালে গ্রামের বৃদ্ধ নিত্যানন্দ তান্ত্রিক সবাইকে ডেকে বললেন, তোরা জানিস না, কিন্তু রাধানগর একসময় ছায়াক্ষেত্র ছিল। অনেক বছর আগে এখানে নাকি এক তান্ত্রিক সাধনা করত। সে নাকি জন্মলগ্ন বদলাতে পারত,
মানুষের ভাগ্য, মৃত্যু, এমনকি আত্মার গতিপথ। কিন্তু এক অমাবস্যায় সে ভুল করে বসে। লগ্ন বদলানোর বদলে সে তৈরি করে ফেলে এক ভাঙা সময়। যে সময়ে জন্ম নেওয়া আত্মা পুরোপুরি শরীরে বসে না, সেই সময়ের নাম ছায়া লগ্ন। নিত্যানন্দ বললেন, এ মেঘলা সেই লগ্নে জন্মেছে। তার শরীর আছে, কিন্তু আত্মা পুরোপুরি নেই, তার ছায়া স্বাধীন। গ্রামের মানুষ কাঁপতে লাগল। নির্ধারণ হলো শ্মশানে বিশেষ পূজা হবে। মেঘলাকে মাঝখানে বসানো হলো, চারদিকে লাল সুতোর বৃত্ত, আগুন জ্বালানো হলো। নিত্যানন্দ মন্ত্র পড়তে শুরু করলেন, ওং ক্ষয়ং ছায়াধিপতয়ে স্বাহা। বাতাস ভারী হয়ে উঠল, আগুনের শিখা হঠাৎ কালো হয়ে গেল। মেঘলা হেসে উঠল, তার গলা বদলে গেল, একটা পুরুষালী গভীর কাঁপানো কণ্ঠ। আমাকে বেঁধে রাখবি, যে লগ্ন তোরা নিজেরাই ভেঙেছিলি? চারদিকের মানুষ ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ আগুন নিভে গেল, আর বৃত্তের ভেতরে দেখা গেল মেঘলা একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে সেই অন্ধকার ছায়া। পূজার পর থেকেই শুরু হলো মৃত্যু। প্রথমে জ্যোতিষী হরিহর ঘুমের মধ্যে মারা গেলেন। তার কুষ্টির খাতায় শেষ লেখা, লগ্ন ঠিক হয়নি। তারপর গ্রামের দুজন যুবক, যারা পূজায় হাসাহাসি করেছিল, একজন নদীতে ডুবে গেল, আর একজন গলায় দাড়ি নিল। কিন্তু অদ্ভুত বিষয়, প্রতিটা মৃত্যুর আগে তারা বলেছিল, ও আমাকে ডাকছে। মেঘলা ধীরে ধীরে বদলাতে লাগল। সে দিনের বেলা স্বাভাবিক, কিন্তু রাত হলেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। একদিন তার মা দেখলেন মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আয়নায় তার ছায়া নেই, বরং আয়নায় দেখা যাচ্ছে সেই অন্ধকার অবয়ব। মেঘলা ফিসফিস করে বলছে, তুই কে? আয়নার ভেতরের কণ্ঠ উত্তর দিল, আমি তুই, তোর জন্মের অসম্পূর্ণ অংশ। নিত্যানন্দ বুঝলেন, এ শুধু এক মেয়ের সমস্যা নয়, পুরো গ্রাম একসময় সেই তান্ত্রিককে হত্যা করেছিল, কারণ সে গ্রামের এক জমিদারের ভাগ্য বদলে তাকে বাঁচাতে পারেনি। মৃত্যুর আগে সে বলেছিল, তোমাদের সন্তানরা ভাঙা লগ্নে জন্মাবে। মেঘলা সেই অভিশাপের প্রথম পূর্ণরূপ। অমাবস্যা আবার এসে গেল। রাত 2:17। এই সময়েই সব শুরু হয়েছিল। নির্ধারণ হলো ঠিক সেই সময়েই রিচুয়াল সম্পূর্ণ করতে হবে। শ্মশানের মাঝখানে লাল অগ্নিবৃত্ত আঁকা হলো। মেঘলাকে মাঝখানে বসানো হলো। নিত্যানন্দ বললেন, তোর সামনে 2 পথ। একটা, তুই ছায়াকে গ্রহণ করবি। দ্বিতীয়, তুই ছায়াকে ত্যাগ করবি। কিন্তু ত্যাগ করলে তুই থাকবে না। মেঘলার চোখে জল। সে ফিসফিস করে বলল, আমি মানুষ থাকতে চাই। ঘড়ি 2:17। বাতাস ঘুরপাক খেতে লাগল। আকাশে মেঘ জমল। মেঘলার শরীর কাঁপছে। ছায়া তার পেছনে বিশাল হয়ে উঠছে। মাটি ফেটে যাচ্ছে, আর সব নিখোঁজ মানুষের ছায়া মাটির নিচ থেকে উঠছে। সবাই একসঙ্গে বলছে, সম্পূর্ণ করো। মেঘলা চিৎকার করে উঠল, না। সে নিজের বুকের উপর হাত রাখল। তার শরীর থেকে আলো বেরোল। ছায়া কেঁপে উঠল। হঠাৎ এক বিকট শব্দ। সব আলো নিভে গেল। বাতাস থেমে গেল। যখন মানুষ চোখ খুলল, শ্মশানে কেউ নেই। মেঘলা নেই, ছায়া নেই। নিত্যানন্দ মাটিতে অচেতন। কিন্তু গ্রামের নিখোঁজ মানুষগুলো ফিরে এসেছে। সবাই স্বাভাবিক, শুধু একটা জিনিস বদলেছে। রাধানগরের কোনো ঘড়ি আর কখনো 2:17 দেখায় না। ঘড়ির কাঁটা সেই সময় পৌঁছলেই লাফ দিয়ে 2:18 চলে যায়। অনেক বছর পর পাশের জেলায় এক শিশুর জন্ম হল, রাত 2:17। কিন্তু হাসপাতালের ঘড়ি হঠাৎ থেমে গেল, আর নবজাতকা মেয়েটা চোখ খুলে হেসে উঠল, একটা ফিসফিস কণ্ঠে, লগ্ন এখনো ভাঙেনি।